নমস্কার বন্ধুরা, আমি সিঞ্চিত। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল গপ্প হাঁকার ঠেকে, আপনাদের গল্পের ঠিকানা। আজ আপনার জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা গল্প ভৌতিক অ্যাডভেঞ্চার। সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম 1930 সালে 2 অক্টোবর মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সিঞ্জিত। শুরু হচ্ছে ভৌতিক অ্যাডভেঞ্চার। ড্যাশবোর্ডের আলোতে ঘড়ি দেখে নিলুম 7:35 বাজে। সুদীপ্ত গাড়ি চালাচ্ছিল। এই পেট্রোল খেকো ধূসর রঙের গাড়িটি তার। রাস্তায় খানাখন্দে জল জমে আছে, তাই সে সাবধানে গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে সামনের দিক থেকে চোখ ঝলসানো আলো ফেলতে ফেলতে এবং হেলতে তুলতে এগিয়ে আসছে দল বেঁধে মাল বোঝাই ট্রাক। তাদের পাশ কাটিয়ে যেতে যেতে সুদীপ্ত রুষ্ট মুখে বিড়বিড় করে সম্ভবত গালাগালি করছে। আমিও কখনো কখনো খাপ্পা হয়ে বলছি, আমরা নাকি চাঁদে মানুষ পাঠাতে তৈরি। এদিকে একটা ন্যাশনাল হাইওয়ে এর এই অবস্থা, কোনো মানে হয়? ঘড়ি দেখার পর বললুম, আর কত দূর যেতে হবে রে দীপু? সুদীপ্ত একটা গর্তের পাশ কাটিয়ে যেতে যেতে গিয়ার চেঞ্জ করে গম্ভীর মুখে বলল, জানি না। কেন রে, তুই তো বার কয়েকই রাস্তা দিয়ে গেছিস। তখন রাস্তার এই অবস্থা ছিল না। কলকাতা থেকে 9 ঘন্টার মধ্যে পৌঁছে যেতুম। সামনে কোথাও গাড়ি থামিয়ে আরেকবার চেষ্টা করে দেখ, যদি কিংশুককে মোবাইলে পাওয়া যায়। সুদীপ্ত একটা হাত স্টিয়ারিংয়ে রেখে বুক পকেট থেকে অন্য হাতে মোবাইল ফোনটা বার করলো। তারপর কিছুক্ষণ টেপাটেপি করে বিরক্ত হয়ে বলল, না, কোনো সাড়া নেই। আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিকেল 4টেতে শেষ কিংশুকের সাড়া পেয়েছিলুম। তারপর থেকে কি হলো কে জানে। কলকাতা থেকে আমরা বেরিয়েছি বেলা 9টায়। পথে একখানে কাদের কোন দাবিতে রাস্তা অবরোধের জন্য 2 ঘন্টার ঠায় বসে থাকতে হয়েছে। তারপর আরেকখানে রাস্তার মধ্যিখানে মাল বোঝাই ট্রাকের অ্যাক্সেল ভেঙে যানজট। সেই জট ছাড়তে 3 ঘন্টা গেছে। কিংশুক টেলিফোনে আগেভাগে জানিয়েছিল, রাস্তার যে অবস্থা, তোরা বরং বাসেই আসিস, বুঝলি। টিভিতে দেখেছি পুজোর কদিন বৃষ্টিতে সারা পশ্চিমবঙ্গ ভিজে জবুথুবু হয়ে গেছে। কোথাও কোথাও বন্যারও উপদ্রব। তবে 34 নম্বর জাতীয় সড়ক ডোবেনি। তার অবস্থা শোচনীয় হলেও বেসরকারি ডিলাক্স বাসে আসা মোটামুটি আরামদায়ক। কিন্তু সুদীপ্তর এই এক বেয়ারা স্বভাব, নিজের গাড়ি ছাড়া কোথাও এক পা বাড়াতে রাজি নয়। আমি জানি এই অ্যাম্বাসিডার গাড়িটা পুরনো। সুদীপ্ত গাড়িটা কেনার পর প্রচুর পয়সা খরচ করে তাকে নবীন করে তুলেছে। অবশ্য এই কথা সত্যি, গাড়িটার মেজাজ ঠিক থাকলে এবং রাস্তা মসৃণ হলে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ছুটতে পারে। গত মার্চে সুদীপ্তর গাড়িতে দুর্গাপুরে আমাদের আরেক বন্ধু শুভ্রাংশুর বাড়ি গিয়েছিলাম। সে একজন ইঞ্জিনিয়ার। এদিকে ফারাক্কা টাউনশিপবাসী আমাদের এই বন্ধু কিংশুকও ইঞ্জিনিয়ার। আমার বন্ধু ভাগ্য ভালো, এই সুদীপ্ত একটা বেসরকারি ব্যাংকের ম্যানেজার, শুধু আমি একটা কোম্পানির কেরানি। তবে এই ধরনের জার্নিতে আমার এই হিরোমন্যতা কেটে যায়। মাঝে মাঝে একটা করে গাড়ি আমাদের আলোয় ঝলসে দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। রাস্তা ভালো হলে সুদীপ্ত তাদের পিছনে ফেলে এগিয়ে যেত। পারছে না বলেই সমানে রুষ্ট মুখে বিড়বিড় করে কাকে গালাগালি করছে। কিছুক্ষণ পরে আবার ঘড়ি দেখলুম 8টা বাজতে চলেছে। হেডলাইটে দুপাশে এখন জঙ্গল দেখা যাচ্ছে, শরৎকালের জঙ্গল। তাই উঁচু গাছের গুড়ি ঘিরে ঘন ঝোপঝাড় আর লতা। সামনের দিক থেকে একটা গাড়ি আসছিল। গাড়িটা যখন কাছাকাছি তখন ভয় হলো। যেভাবে আসছে মুখোমুখি সংঘর্ষ অনিবার্য। কিন্তু সুদীপ্ত গাড়িটাকে এড়িয়ে বাঁ দিকে সরে গেল। তারপর বিরক্ত মুখে বলল, ব্যাটা ছেলে নির্ঘাত মাতাল, বুঝলি বিলু।
কোথাও অ্যাক্সিডেন্ট করে পালিয়ে আসছে, নয়তো রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। ইতিমধ্যে আমিও মনে মনে খাপ্পা হয়ে গাড়িটার দিকে মুখ ঘুরিয়ে সগর্জনে কিছু বলতে যাচ্ছিলুম, কিন্তু তখনই আমার চোখ পড়ল আমাদের গাড়ির ব্যাক সিটে একটা ছায়ামূর্তি বসে আছে। ঘুরে দৃষ্টি তীক্ষ্ণ করে দেখা মাত্রই চমকে উঠল। সত্যি একটা লোক ব্যাক সিটে বসে আছে। চোখের ভুল নয়, সে শ্বাস ছাড়লেই আমাদের পিঠে পড়বে। আমরা দুজনের সামনের সিটে, তাই ব্যাক সিটে আমাদের দুজনের ব্যাগ আর একটা ব্রিফকেস রাখা আছে। ওটা সুদীপ্তর। মনে পড়ছে ব্যাকডোর দুপাশেই লক করা ছিল, অথচ আমাদের অজ্ঞাতসারে কেউ ওখানে ঢুকে দিব্যে একটা লিফট নিচ্ছে বিনা পয়সায়। কিন্তু লোকটা কখন কি করে পিছনে ঢুকলো, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। পরক্ষণে মনে হলো লোকটা চোর ডাকাত হতে পারে। পিছন থেকে হঠাৎ ছুরি টুরি বা আর্মস বের করে হামলা করতে পারে। তাই সুদীপ্তর কোমরে একটু খোঁচা দিয়ে চাপা স্বরে বললুম, দীপু, গাড়ির ঝাঁকুনিতে ব্যাক সিটে রাখা ব্যাগগুলো হয়তো পড়ে গেছে, গাড়ি দাঁড় করা শিগগিরই। সুদীপ্ত ব্যাক ভিউ মিররে চোখ রেখে বলল, কিচ্ছু দেখা যাচ্ছে না, তুই কি করে? বলেই সে চমকে উঠল। ব্রেকে পা টিপে গাড়ি থামাতে চেষ্টা করলো, কিন্তু থামলো না। সে এবার প্রায় চেঁচিয়ে উঠল, বিলু, বিলু রে, ব্রেক কাজ করছে না। ততক্ষণে আমি আতঙ্কে কাঁপতে শুরু করেছি। ব্যাক সিটে কে বসে আছে বলে নয়, গাড়ির ব্রেক ফেল করেছে বলে। আমিও দীপুর মতো চেঁচিয়ে উঠলুম, ইঞ্জিন বন্ধ করে দে, ইঞ্জিন বন্ধ করে দে দীপু। সুদীপ্ত এক্সিলেটর থেকে আরেক পা তুলে নিয়ে ইঞ্জিন বন্ধ করলো। তারপর সে গিয়ার নিউট্রাল করে রাখার পর গাড়ি থেমে গেল। কিন্তু আমার দিকের দুটো চাকা উঁচুতে এবং সুদীপ্তর দিকের দুটো চাকা নিচুতে। শুধু নিচুতে নয়, জল ভরা গর্তে। গাড়িটা সুদীপ্তর দিকে কাত হয়ে গেছে এবং আমি নড়াচড়া করলেই দুলে উঠছে। এবার দুজনে ব্যাক সিটের লোকটার দিকে ঘুরে বসলুম। সুদীপ্ত ধমক দিয়ে বলল, কে হে তুমি? কোন মকায় চুপি চুপি গাড়িতে চেপে বসেছো? নামো বলছি। সে কোনো জবাব দিল না। লোকটাকে মোটামুটি স্পষ্ট দেখতে পাচ্ছিলুম। রোগা কালো একটা লোক, মাথায় কাঁচা পাকা চুল, মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি, গায়ে একটা ফতুয়ার মতো জামা। ধৈর্য হারিয়ে সুদীপ্ত এবার চেঁচিয়ে উঠল, এই লোকটা, নামো বলছি। এখনই না নেমে গেলে আমাদের হাতে ধোলাই খাবে। লোকটার দাঁত দেখা যাচ্ছিল। সে নির্লজ্জের মতো হাসছে। আমি আমার পেছনে হাত গলিয়ে দরজার ভেতরকার হাতল ঠেলে লক খোলার চেষ্টা করলুম, কিন্তু আশ্চর্য ব্যাপার, হাতলটা একটুও নড়াতে পারলুম না। আমার দেখা দেখি সুদীপ্তও তার পিছনের দিকে লকটা খোলার চেষ্টা করে বলল, এ তো আশ্চর্য ব্যাপার, জ্যাম হয়ে গেল কি করে? বিলু, টর্চ! শিগগিরই ড্যাশবোর্ডের বাঁ পাশের পকেট খুলে টর্চ বের কর। টর্চ বার করে সুইচ টিপলুম, কিন্তু আমাদের আরও অবাক করে দিয়ে টর্চটা চলল না। সুদীপ্ত আমার হাত থেকে টর্চটা নিয়ে টর্চের পিছনটা খুলে ব্যাটারি দুটো বার করলো। তারপর আবারও দুটো ভরে টর্চের পিছনটা বন্ধ করে দিল। তারপর আবার সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। বারবার ঝাঁকুনি দিয়েও টর্চটাকে জাগানো গেল না। সুদীপ্ত আরও খাপ্পা হয় টর্চ দিয়ে ব্যাকসিটের লোকটার গায়ে প্রহার করতে শুরু করলো, কিন্তু তাতেও কাজ হলো না। সে এবার হতবুদ্ধি হয়ে বলল, বিলু, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে, কিন্তু লোকটা কি শুধু ছায়া? বললুম, ঘন্টার পর ঘন্টা স্টিয়ারিং ধরে তোর হাতের জোর কমে গেছে, টর্চটা আমাকে দে। সুদীপ্ত টর্চটা দিল। এবার আমি সিট থেকে একটু উঠে পিছনের বেয়ারা লোকটার দাঁত লক্ষ্য করে টর্চের খোঁচা দিলুম। না, মনে হলো ফাঁকা জায়গায় আঘাত করছি। তবু থামলুম না। ক্রমে হাত ব্যথা হয়ে গেল, কিন্তু লোকটাকে ছুঁতেও পারলুম না। ব্যাপারটা ক্রমশ আমাদের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছিল। কোনো গাড়িও এমন সময় সামনে বা পিছন দিক থেকে আসছে না। সুদীপ্ত হাঁপাতে হাঁপাতে বলল, বিলু, গাড়ি থেকে নামা যাক। চ, দুজনে দুদিক থেকে চেষ্টা করে হাতলটা ঠেলে লক খুলতে পারি কিনা দেখি। মাটিতে দাঁড়ালে জোর পাবো, বুঝলি? বললুম, কিন্তু তোর দিকটায় মনে হচ্ছে জল ভরা গর্ত। সুদীপ্ত প্যান্টের পায়ের দিকটা গুটিয়ে নিল, তারপর বলল,
খালি পাই নামবো। সে দরজা খুলে নেমে যাচ্ছে দেখে আমিও বাঁদিকের দরজা খুলে নেমে দাঁড়ালুম। জুতো খুলিনি, কারণ এদিকটায় ঘাসে ঢাকা মাটি। ওদিকে সুদীপ্ত নেমেই করছিল। জিজ্ঞাসা করলুম, কি হলো দীপু? সে বলল, বিলু, জলের তলায় ধারালো পাথর কুচি। তা হোক গে, বেটার ছেলেকে ধোলাই দিলেই কষ্টটা উসুল হবে। আমি ভেতরে হাত গলিয়ে ব্যাকডোরের হাতলটা ঠেলে লক খোলার চেষ্টা করতে থাকলুম। ওদিক থেকে সুদীপ্ত ওদিকের হাতল ঠেলে লক খুলতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই লক খুলল না। এতক্ষণ আমাদের দুজনেরই মাথায় অন্য একটা ব্যাপার ঢোকেনি। আমরা ধরেই নিয়েছি পেছনে কোথাও গাড়ি খুব ধীরে চলার সময়, এবং তখন হয়তো সামনে পেছনে অনেক গাড়ি ছিল। সেই সুযোগেই এই বজ্জাত লোকটা চুপি চুপি গাড়ির ব্যাকসিটে উঠে বসেছিল। অন্যান্য গাড়ির হেডলাইটে আমাদের গাড়ির ব্যাকসিট যে ফাঁকা তা সে দেখতে পেয়েছিল। কিন্তু এবার ক্লান্তভাবে থেমে ওপাশে সুদীপ্তর দিকে তাকালুম। হেডলাইট সামনে আলো ছড়াচ্ছিল। সুদীপ্তর চোখে চোখ পড়তেই লক্ষ্য করলুম তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আর আমিও তখন ভীষণ আতঙ্কিত। এতক্ষণে মনে হচ্ছে ব্যাকসিটের লোকটা মানুষ নয়। আমরা দুজনেই ভূত প্রেতে বিশ্বাসী নই। কোশমিনকালে কোথাও ভূত টুত দেখিনি, কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছি। কিন্তু এখন যা ঘটছে তার ব্যাখ্যাটা কি? ভীষণ ত্রাসে আমার মাথা ঘুরে উঠছিল। এ সময় সামনে বা পেছন থেকে কোনো গাড়িও বা আসছে না কেন? কাঁপা কাঁপা গলায় অতি কষ্টে বললুম, দীপু, গাড়িতে ওঠ। গাড়িটা চালিয়ে নিয়ে গেলে কোথাও গ্রাম বা বাজার পাওয়া যাবে। সুদীপ্ত গম্ভীর মুখে গাড়িতে উঠল, তারপর স্টার্ট দিয়ে বলল, বিলু, তুই এই স্ক্রুড্রাইভারটা হাতে নিয়ে পিছনের লক্ষ্য রাখবি। বুঝেছিস তো কি বলছি? স্ক্রুড্রাইভারটা হাতে নিয়ে বললুম, দীপু। তোতলাচ্ছিস কেন? বুঝতে পারলুম ব্যাক সিটের লোকটা যে মানুষ নয় তা গোয়া সুদীপ্ত এখনো বুঝতে পারেনি। একটু আগে ওর মুখে যে আতঙ্কের ছাপ দেখেছি তা অন্য কারণে। বললুম, মানে ব্যাক সিটের লোকটা সুদীপ্ত গর্জে উঠল, শারাপ! তোর ভূতের নিকুচি করেছে। গাড়িটা হেলতে দুলতে এগাচ্ছিল। ঝাঁকুনি আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। বোকা সুদীপ্ত এখনো লোকটাকে চোর বা ডাকাত ভাবছে। মিনিট 10 পরে জঙ্গলটা শেষ হয়ে আসছে দেখতে পেলুম। রাস্তাটাও এবার কিছুটা ভালো। সুদীপ্ত গাড়ির গতি সবে বাড়িয়েছে, বাঁ দিক থেকে একটা লোক ঝোপ জঙ্গল ঠেলে বেরিয়ে এসে চেঁচিয়ে বলল, মশাইরা, ও মশাইরা, দয়া করে একটু গাড়িটা থামান। আমার 8টার বাস ফেল করিয়েছে, বিপদে পড়েছি। সুদীপ্ত সম্ভবত এই লোকটাকে দেখে সাহস পেয়েছিল। সে গাড়ি দাঁড় করিয়ে বলল, আপনি কোথায় যাবেন? বেশি দূরে না স্যার, হরহরিতে নেমে যাব। হরহরি? এ আবার কেমন নাম? আরে, গ্রামের নামের কি মানে থাকে সবসময়? তবে এবার পঞ্চায়েতের মিটিংয়ে ঠিক করা হয়েছে নাম বদলানো হবে। লোকটার পরনে যেমন তেমন ফুল প্যান্ট, গায়ে হাফ শার্ট আর কাঁধে একটা ব্যাগ। গায়ের রং কুচকুচে কালো এবং সন্দেহজনক খোঁচা খোঁচা সাদা গোবদাড়ি। সুদীপ্ত চোখের ইশারায় আমাকে স্ক্রুড্রাইভারটা যথাস্থানে রাখতে বলল। তারপর চোখ কৌতুকের ঝিলিক তুলে বলল, ঠিক আছে, ব্যাক সিটে আমরা আরও একজনকে লিফট দিচ্ছি, দেখুন সে আপনাকে উঠতে দেয় কিনা। লোকটা বলল, দেবে না মানে? বলে সে লক খোলার চেষ্টা করলো, কিন্তু খুলতে না পেরে জানলায় চোখ রেখে ভেতরের যাত্রীটিকে দেখে বলল, উড়ি বাস ব্যাঙাজে রে, তুই স্যারেদের গাড়িতে উঠলি কি করে? যাগ্গে, তোকে পেয়ে ভালোই হয়েছে। দরজা খোল। আর কি ভাল লাগে না, কিন্তু দরজা খোল আর দরজা খোল। শোনা এরকম করে না, দরজাটা খোল না। আমাদের দুজনকে অবাক করে পেছনের দরজা খুলে গেল। তারপর আগের লোকটার চাপা খিখি অদ্ভুত হাসি কানে এলো। সে এতক্ষণে কথা বলল, আয় আয়, বস নেঙা,
অনেক কাল বাদে তোর সঙ্গে দেখা। ন্যাঙা বলল, ও বেঙা, এত হাসছিস কেন? ব্যাপারটা কি? ব্যাঙা বলল, স্যারদের যা ভয় দেখিয়েছি না, বলার নয়। অন্য কারা হলে নির্ঘাত গাড়ি ফেলে ছুটে পালিয়ে যেত। যে স্যার গাড়ি চালাচ্ছেন, ইনি বেজায় সাহসী, পাশের উনিও সাহসী, তবে আমাকে বড্ড ভয় পেয়েছেন। আহ, অভ্যেস যায় না মূলে। আর কত ভয় দেখাবি সবাইকে? খবর বল, কোথায় আছিস এখন? এলুম তরতরিতে, মনে সুখ পেলুম না। এই ভাবলুম হরিতেই ফিরে যায়। এবার রাস্তাটা ভালো, গাড়িটা আরো জোরে চালান না স্যার। কোথাও থামবেন না দয়া করে, এমনিতেই লেট হয়ে গেছে। মিনিট 15 পরে একটা বাঁক ঘুরে আলো দেখা গেল, অনেকগুলো আলো। একটা ছোট্ট বাজার মনে হচ্ছে। সুদীপ্ত সেখানে পৌঁছেই গাড়ি দাঁড় করালো। সে বলল, বড্ড চায়ের তেষ্টা পেয়েছে। আয় বিলু। উফ, এটা ধকল যাচ্ছে। দুজনে নেমে গেলুম। গাড়ির চাবির রিং সুদীপ্তর আঙুলে জড়ানো। সামনে চায়ের দোকান। দেখলুম এক দঙ্গল লোক বেঞ্চে বসে আছে। আমাদের দেখে ভদ্রতার খাতিরে তারা উঠে দাঁড়ালো। সুদীপ্ত বলল, বসবো না, গাড়িতে বসে বসে পায়ে ব্যথা ধরে গেছে। চাওয়ালা যত্ন করে পেয়ালা ধুচ্ছিল। বললুম, আরে মাটির ভাড়া দিন না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। একজন গণ্যমান্য চেহারার গুফো ভদ্রলোক এসে প্রথমে আমাদের গাড়িটা দেখলেন, তারপর আমাদের দেখে বললেন, আপনারা কোথা থেকে আসছেন? সুদীপ্ত বলল, কলকাতা থেকে, যাব ফারাক্কা টাউনশিপ। এখনো ঘন্টা দুয়েক লাগবে। রাস্তা কোথাও একটু ভালো, কোথাও সাংঘাতিক খারাপ। আচ্ছা বলছি, এই গ্রামটার নাম কি? কালীতলা। আমি বলে উঠলুম, আচ্ছা সামনে হরহরি নামে একটি গ্রাম আছে, সেটা কত দূর? ভদ্রলোক হাসবার চেষ্টা করে বললেন, আর হরহরি মানে আর কি, হরহরি এবারকার বর্ষায় হর করে গঙ্গায় তলিয়ে গেছে। সুদীপ্ত তার গাড়ির দিকে ঘুরে বলল, কিন্তু কিন্তু দুজন লোক আমার গাড়ির ব্যাক সিটে বসে আছে, তারা যাবে হরহরি। দুজনকে বাধ্য হয়ে লিফট দিচ্ছি। ভদ্রলোক চশমা খুলে কাঁচ ধুতির ডগায় মুছতে মুছতে বললেন, বাধ্য হয়ে মানে? তারা কি জোর করে আপনার গাড়ি থেকে উঠেছে নাকি? কতটা তাই। ওদের মুখে শুনলুম একজনের নাম ব্যাঙা, অন্যজনের নাম ন্যাঙা। প্রায় একটা হল্লা শোনা গেল। সবাইকে থামিয়ে সেই ভদ্রলোক বললেন, কি সর্বনাশ! ব্যাঙা ন্যাঙাকে কোথায় পেলেন? দুজনেই তো গাঁট কাটা দাগই ছিল। বছর কয়েক আগে তারা মহিনপুরের জঙ্গলে পুলিশের গুলিতে অক্কা পেয়েছে। আমরা তাদের লাশ দেখেছি, আর আপনি বলছেন? বলে ভদ্রলোক গাড়ির দিকে এগিয়ে হাঁক দিলেন। পদ, মনসারাম, তোরা আছিস নাকি? দুজন তাগড়াই চেহারার লোক ভিড় থেকে এগিয়ে এলো। বলুন বড়বাবু। হ্যাঁ বলুন বড়বাবু। এদের গাড়ির পিছনের সিটে নাকি ন্যাঙা ব্যাঙা বসে আছে। দেখ তো ব্যাপারটা কি। হ্যাঁ বড়বাবু, দেখছি। আগে বড়বাবু। পদু আর মনসারাম এগিয়ে গিয়ে সামনেকার জানলা দিয়ে হাত ভরে দিব্যি লক খুলে ফেললো। আমরা ভিড় ঠেলে এগিয়ে গেলুম। কয়েকটা টর্চের আলো ব্যাক সিটে পড়েছে। না, ব্যাঙা ন্যাঙা কেউ নেই। তবে আমাদের ব্যাগ আর ব্রিফকেস নিচে পড়ে আছে। সুদীপ্ত সেগুলো তুলে সিটে আগের মতো গুছিয়ে রাখলো। ভিড়ের লোকগুলো খ্যাঁ খ্যাঁ করে হেসে বলল, কেটে পড়েছে। কেটে পড়েছে। বললুম, কিন্তু ওরা সত্যি সত্যি বড়বাবু সহাস্যে বললেন, ও কি মশাই, ঝেড়ে কাশুন। ভয় দীর্ঘ ত উদ,
প্রেতাত্মাও বলতে পারে। সুদীপ্ত বলল, ভূত বা প্রেতাত্মা বলছেন, কিন্তু ওরা তো দিব্যি মানুষের মতো কথা বলছিল। সুদীপ্তর অজ্ঞতায় ভিড়ে হাসির রোল উঠল। বড়বাবু আবার বললেন, আপনারা কলকাতার লোক, ভূত প্রেতের পাল্লায় এর আগে কখনো পড়েননি। ওরা মানুষের মতো কথা বলবে না তো কি শেয়ালের মতো হুক্কাউয়া করবে নাকি? আরেক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, বড়দা, ব্যাঙা নেঙা মহা তেদর, বলা যায় না অন্ধকার রাস্তায় আবার ওনাদের গাড়ির ব্যাক সিটে উঠে বসতে পারে। তার চেয়ে আমি বলি কি, বটতলার সাধু বাবা ফারাক্কা যেতে চেয়েছিলেন সন্ধেবেলা। ওকে জিজ্ঞাসা করে আসি, উনি যদি গাড়ির পেছনে ত্রিশূল আর মরার খুলি নিয়ে বসে থাকে, ব্যাঙা নেয়া গাড়ির দিকে আসতে সাহস পাবে না। সবাই এক গলায় বলে উঠল, ঠিক ঠিক, একেবারে সঠিক। সুদীপ্ত গাড়িতে উঠে আমার দিকে একবার তাকিয়ে চাপা স্বরে বলল, এ কি হচ্ছে রে? এতক্ষণ একজোড়া ভূত বয়ে আনলুম, এবার এক কাপালিক সাধুকে লিফট দিতে হবে। আমিও চাপা স্বরে বললুম, ভূতের চেয়ে কাপালিককে লিফট দেওয়া তো ভালোই। মিনিট পাঁচেকের মধ্যেই জটা জুটোধারী দাড়িগোফওয়ালা সাধু বাবা হন্তদন্ত হয়ে এসে গেলেন। বেটি নাদুস নদুস সাধু বাবার পরনে হাঁটু অবধি লাল কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট্ট ত্রিশূল এবং কাঁধে লাল রঙের একটা ঝুলি ঝুলছে। মরার খুলিটা ঝুলিতেই আছে তা বোঝা গেল। ভিড়ের লোকেরা সসম্ভ্রমে সরে গেল এবং ওনাকে আসতে দিল। এইদিকে সেই পদু আর অন্যদিকে মনসারাম দরজা খুলে দিল। সাধু বাবা পদুর দিক দিয়ে গাড়িতে ঢুকলেন। আমাদের ব্যাগগুলো তিনি সযত্নে একপাশে সরিয়ে দিয়ে বললেন, মাগো, তারা ব্রহ্মময়ী, তাহলে আসি বড়বাবু। বাবারা মায়েরা অনুমতি দাও। বিদায় অভ্যর্থনার মধ্যে সুদীপ্ত গাড়িতে স্টার্ট দিল। রাস্তার অবস্থা এবার মোটামুটি ভালো। সাধু বাবা মিঠে গলায় বললেন, বাবারা কি এই প্রথম ফারাক্কা যাচ্ছেন? সুদীপ্ত বলল, আজ্ঞে না, এর আগেও কয়েকবার গেছি। ওখানে আত্মীয় আছেন বুঝি? আমাদের এক বন্ধু আছে, শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার। সাধু বাবা প্রায় অট্টহাস্যি হেসে বললেন, ভালো, খুব ভালো। এখনও মা গঙ্গা প্রচুর ইলিশ দিচ্ছেন। বাবারা, আমি কিন্তু নিরামিষী দলে নই, মাংসাহারি। মাছটা ছুঁই না অবশ্য, তবে ইলিশের কথা আলাদা। আহা, জয় মা তারা, ব্রহ্মময়ী মা গো। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা সাধু বাবা, আপনারা তো এই এলাকাটা চেনেন, হরহরি নামে একটা গ্রাম। সাধু বাবা আমাকে থামিয়ে দিয়ে বললেন, মা গঙ্গা তাকে গিলে খেয়েছে। বললুম, ব্যাঙা ড্যাঙার পাপে? কি বললে? কি বললে? ব্যাঙা আর ন্যাঙা নামে এই দুই ডাকাত নাকি ওখানে বাস করতে শুনেছি। সুদীপ্ত মুচকি হেসে বলল, তাদের দুজনকেই আজ আমরা লিফট দিয়েছি। আপনি যেখানে বসে আছেন সেখানেই তারা বসেছিল। তারা 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 ব্রহ্মময়ী মা গো। বলে সাধু বাবা আবার হা হা করে হাসলেন। তারপর আবার বললেন, মজা দেখাচ্ছি বেটাদের। শিবস্ত্র পাঠ করি। সাধু বাবার কণ্ঠস্বর উদাও এবং সুরেলা। শিবস্তোত্র পাঠ করতে করতে হঠাৎ তিনি খ্যাক করে ওঠার মতো গর্জে উঠলেন, হ্যাঁ, কোন বেটারে? উহু উহু, গেছি গেছি। ও মা তারা, ও বাবা মহেশ্বর, এটা কি হচ্ছে? ওরে দোহাই তোদের, কাতুকুতু দিস নে। মরে গেলুম, মরে গেলুম। বাবারা, গাড়ি থামান, গাড়ি থামান। উহু, মাইরি বলছি, মরে যাব। ওরে ব্যাঙা, ওরে ন্যাঙা। সুদীপ্ত গাড়ি থামায়নি। পেছনে তখন কাপালিককে কাতুক কুতুতে অস্থির করে তুলেছে ব্যাঙা আর ন্যাঙা।
তারপর বাঁ দিকের দরজা খুলে গেল। স্পষ্ট দেখলুম সাধু বাবার ত্রিশূল এবং ঝুলি থেকে মরার খুলিটা পড়ে গেল। তারপর পড়ে গেলেন সাধু বাবা নিজে। দরজা সশব্দে বন্ধ হলো। সুদীপ্ত পেছনে ফিরে অকুত ভয় বলল, এটা কি উচিত হলো? ব্যাঙা বলল, জানেন না স্যার, এই কাপালি গঙ্গায় ভেসে যাওয়া মরার মাংস খায়। অনেক ভাগ্যে আজ ওকে বাগে পেয়েছিলুম, বুঝলেন স্যার। পুলিশের গুলিতে আমরা অক্কা পাওয়ার পর কে আর আমাদের দাহ করেনি। দুজনকেই হরহরির দ্বারে গঙ্গায় ফেলে দিয়ে গিয়েছিল পুলিশ। আর ওই সাধু বাবা আমাদের মাংস খেয়ে কী অবস্থা করেছিল তা দেখলে ভয় পাবেন। ব্যাঙা বলল, অঘরি বাবা বলো, অঘরি বাবা স্যার। ও বাগে পেলে আপনাদেরও ত্রিশূলে খুঁচিয়ে মেরে মাংস খেত, তারপর আমাদের মতো হয়ে যেতেন আপনিও। সুদীপ্ত মাথা ঠান্ডা রেখে বলল। তা যাই হোক, তোমাদের হরহরি আর কদ্দূর? ন্যাঙা বলল, ওই তো সামনে। ঠিক জায়গায় বলবো, গাড়িটা একটু থামাবেন দয়া করে। মিনিট 10 মধ্যে ডান দিকে কয়েকটা গাছ আর ভাঙা দেওয়াল দেখা গেল। তার নিচে গঙ্গা বয়ে যাচ্ছে। তাই দেখে দুজনে বলে উঠল, এখানে এখানে স্যার, এখানে দাঁড় করাবেন। এখানে এখানে স্যার। সুদীপ্ত গাড়ি দাঁড় করালো। পেছনে বাঁ দিকের দরজা খোলার শব্দ হলো। ন্যাঙা বলল, এবার ভালো করে দরজা লক করে দিন স্যার। খড়খড়িতে ওটা লক করা ছিল না। কাজ তুলে রাখলে কি হবে, আমাদের চোখে অন্যরকম চাহনি কি না। এই এক ফাঁকে আপনার গাড়িতে উঠে পড়েছিলুম। ব্যাঙা বলল, ধন্যবাদ স্যারেরা, এবার চলি। নমস্কার। চলবেন, গিয়ে দেখি কি অবস্থা। মুখ ঘুরিয়ে ওদের দিকে দেখলুম। এবার আতকে উঠলুম। দুটো কঙ্কাল ট্যাঙুস ট্যাঙুস করে পেছনের দিকে এগিয়ে চলেছে। চাপা স্বরে বললুম, দীপু, দেখছিস কি সাংঘাতিক। গাড়ির চাকা সবে গড়াচ্ছিল। সুদীপ্ত নির্লিপ্ত মুখে বলল, রাত বিরেতে এ রাস্তায় এটা কোনো ব্যাপারই না। দুটো নির্দোষ নিরীহ কঙ্কালকে লিফট দিয়েছি, কিন্তু ভেবে দেখ বিলু, ওই সাধু বাবা যদি অঘরপন্থী হন তাহলে আমরা বিপদে পড়তুম। এই সময় আমি টর্চের সুইচটা নেহাত খেয়ালে টিপে দিলুম। অবাক কাণ্ড, আলো জ্বলে উঠল। সেই আলোতে ব্যাক সিটে দেখে নিলুম, না, আমাদের জিনিসপত্র ঠিকই আছে। শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা গল্প ভৌতিক অ্যাডভেঞ্চার। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সিনজিত। ব্যাঙা, সুদীপ্ত, বড়বাবু এবং মনুসারামের চরিত্রে রূপ, বিলু, ন্যাঙা এবং পদর চরিত্রে আমি সিনজিত, সাধু বাবার চরিত্রে তুহিন। শেষ হলো ভৌতিক অ্যাডভেঞ্চার। এরপরে আসতে চলেছি আরও একটা সুন্দর গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।